আমি তোমাদের তিয়াশা দিদি। এর আগের ভিডিওতে তোমরা আমার চ্যানেলে দেখেছো যে আমরা বায়োডাইভার্সিটি নিয়ে আলোচনা করছিলাম। একই ভিডিওতে পুরো বিষয়টা দিলে তোমাদের পড়তে একটু অসুবিধা হতে পারে, সেজন্য আগের দিনে আমি তোমাদের বলেছিলাম যে আমি এই বায়োডাইভার্সিটির সংরক্ষণ বা কনজারভেশন বিষয়টার ওপর একটা কমপ্লিটলি আলাদা ভিডিও করব। দেখো, আমি আগের ভিডিওতে তোমাদের বায়োডাইভার্সিটি কী, বায়োডাইভার্সিটির প্রয়োজনীয়তা কী বা গুরুত্ব কী, বায়োডাইভার্সিটি কেন কমে যাচ্ছে আর বায়োডাইভার্সিটি আমরা কেন সংরক্ষণ করব, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছিলাম। এবার আজকে আমরা দেখব যে কিভাবে শুধু তো বায়োডাইভার্সিটির কনজারভেশন করব, বায়োডাইভার্সিটিতে সমৃদ্ধ হব বললেই হবে না, কিভাবেই কনজারভেশনটা আমরা করব। খুব সহজ জিনিস। আর একটা জিনিস মনে রাখবে, কেন আমি বায়োডাইভার্সিটি টপিকটাকে চুজ করলাম এবং কেন আমি এই টপিকটার ওপর এত ডিটেলসে আলোচনা করছি, তার কারণ হচ্ছে তোমরা যারা ক্লাস 10-এর পর মাধ্যমিকের পর বায়োলজি নিয়ে পড়বে তারা প্রত্যেকে দেখবে ক্লাস 12-এ পরিবেশের একটা ইউনিট রয়েছে। সেই ইউনিটে এই চ্যাপ্টারটা জৈব বৈচিত্র্য, বায়োডাইভার্সিটি এবং তার কনজারভেশন বা সংরক্ষণ আবার ক্লাস 12-এ রয়েছে। তাহলে শুধু মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিকের জন্য মানে সেমিস্টারের যে 4th সেমিস্টার, তার জন্যও কিন্তু তোমাদের এই বায়োডাইভার্সিটির চ্যাপ্টারটা লাগছে। এবং তোমরা যে কোনো পরীক্ষা দিতে যাবে, কম্পিটিটিভ পরীক্ষা, অন্যান্য কোনো চাকরির পরীক্ষা, যেখানে বায়োলজি আছে বা বায়োলজি নেই, যেখানেই হোক না কেন, বায়োডাইভার্সিটি ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক এবং খুব সহজ একটা টপিক। তোমরা আশা করি আগের দিনের ভিডিওটা দেখেছো, সেটা দেখেই বুঝতে পেরেছো। একবার গল্পের মতো কথাগুলো শুনে নিয়ে একটু যে ছবিগুলো আমি দিয়ে দিয়েছি বা যে পয়েন্টগুলো বলেছি সেগুলো একটু পড়ে নিলেই বায়োডাইভার্সিটি জলের মতো সহজ হয়ে যাবে। আচ্ছা দেখো, বায়োডাইভার্সিটি কনজারভেশন বা সংরক্ষণ, এটার দুটো পদ্ধতি রয়েছে। একটা ইনসিটু সংরক্ষণ পদ্ধতি, একটা এক্স-সিটু সংরক্ষণ পদ্ধতি। তোমাদের মনে আছে আমার চ্যানেলটা তোমরা যারা একটু প্রথম থেকে ভিডিওগুলো দেখেছো, যদিও খুব বেশি ভিডিও দেওয়া নেই, তবু শুরুর দিকে যে ভিডিওগুলো দেখেছো তোমাদের মনে থাকবে আমি এই বছরখানেক আগে বেড়াতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি একদম হাতে কলমে তোমাদের এই ইনসিটু কনজারভেশন কিভাবে হয়, কোথায় কোথায় কি ইনসিটু আছে, সমস্তটা ঘুরে ঘুরে তোমাদের দেখিয়েছিলাম। যদি কেউ ওই ভিডিওগুলো না দেখো, আমি লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর, তোমরা কিন্তু ওই ভিডিওগুলো একটুখানি দেখে নিতে পারো। দেখো, একভাবে অনেক দিন ধরে পড়াশোনা করতে হচ্ছে, সামনেই মাধ্যমিক, এখন বাবা মা কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে না, আমাদের বাবা মাও নিয়ে যেত না, বললেই বলবে সামনে মাধ্যমিক, ওরে বাবা আগে মাধ্যমিকটা দিয়ে দে তারপর সব হবে। তা বোর লাগছে তো এই প্রচণ্ড গরমে, এক এক সময় বৃষ্টি, এক এক সময় গরম, চলো তো আমরা মনে মনে একটুখানি ওই আলিপুর চিড়িয়াখানা থেকে বা ধরো বোটানিক্যাল গার্ডেন থেকে বা আরেকটু দূরে কোথাও যেতে চাও, তাহলে চলো একটু মধ্যপ্রদেশের কানহা থেকে বা গুজরাটের গির থেকে একটু মনে মনে ঘুরে আসি। এটাই তো পড়াশোনা করার আনন্দ, বিশেষ করে বায়োলজি পড়ার আনন্দ। ঘরের মধ্যে বসে প্রচণ্ড গরমে দেখছো আমি ঘেমে চান করে যাচ্ছি, তোমাদের যাতে ভিডিওতে নয়েজ না আসে সেই জন্য পাখা বন্ধ করে ভিডিও করছি। তোমরাও কষ্ট করে বসে বসে গরমে পড়ছো, আমার ভিডিওটা শুনছো, একটু যদি মনে মনে এইসব জায়গাগুলো ঘুরে আসা যায় তাহলে কেমন হবে বলো তো? চলো দেখা যাক। এই যে ইনসিটু কনজারভেশন, ইনসিটু আমি জানি আমি পড়িয়ে দিচ্ছি, তোমরা নিজেরা বাড়িতে পড়ছো, স্কুলে পড়া হচ্ছে, এত ভিডিও দেখছো, সব কিছু করার পরও ইনসিটু আর এক্সিটু বেশিরভাগ স্টুডেন্টরা গুলিয়ে ফেলে। আমি জানি না কেন গুলিয়ে ফেলে, কিন্তু আমি যদি 10 জনকে আজকে পড়িয়ে দিই, 8 জনই দেখি তার পরের দিন এসেও ভুল লিখছে। যদি তোমরা ভুল না লেখো সেটা আমারই ভালো, আমারই সার্থকতা, কিন্তু তবু তোমরা ভুল করো। তাহলে তোমরা এটা বুঝতে পারো না যে ভুলটা কোন জায়গায় হচ্ছে, সেই জন্য বারবার ভুল হয়। দেখে নাও, ইনসিটু কনজারভেশন মুখস্থ করার তো দরকার নেই, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে, ইনসিটু আর এক্সিটু কনজারভেশনের উদাহরণ সহ পার্থক্য লেখো। একদম মুখস্থ করতে যাবে না, মুখস্থ করলে ভুল হবেই হবে। ইনসিটু, ইন শব্দটার মানে কি? ইন মানে ভিতরে, তাই তো? আর সিটু শব্দটা কোথা থেকে এসেছে? সিটু শব্দটা এসেছে সিচুয়েটেড থেকে। তাহলে ইনসিটু মানে যেখানকার উদ্ভিদ, যেখানকার প্রাণী, তাকে সেই পরিবেশেই থাকতে দাও, তাকে সেখান থেকে তুলে অন্য কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনেই থাকুক, ওইখানে ওই নিজস্ব পরিবেশে ওই জীবকে বা ওই উদ্ভিদকে সংরক্ষণ করার পদ্ধতি। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনেই থাকলো, ওই জঙ্গলটার ওই বনটার চারপাশে একটা বাউন্ডারি দিয়ে তুমি ঘিরে দিলে, দিয়ে একটা ন্যাশনাল পার্ক তৈরি করে দিলে। দেখো জাতীয় উদ্যান লেখা আছে। আমার মনে হয় তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট নয় তাদেরও খুব একটা অসুবিধা হবে না, কারণ আমি প্রত্যেকটা কথা বলার সময় ইংরাজি টার্মগুলো উল্লেখ করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে দেখো, জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য বা স্যাংচুয়ারি, আমরা যখন অভয়ারণ্যে ঘুরতে যাই সুন্দরবনে গিয়ে
বা কানহাতে গিয়ে বা গিরেতে গিয়ে স্যাংচুয়ারির মধ্যে যখন ঢুকি ওই ভিডিওগুলোতে এরকম অভয়ারণ্য আমি তোমাদের ঘুরে ঘুরে দেখিয়েছি। তো ওখানে দেখবে ওইখানকার যে উদ্ভিদ, ওখানকার যে প্রাণী, তারা তাদের নিজের পরিবেশেই রইল, তুমি শুধু ওই পরিবেশে ওদেরকে সংরক্ষণের ব্যবস্থা করে দিলে। তাহলে এই যে অভয়ারণ্য বা স্যাংচুয়ারি, জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, প্রোটেক্টেড ফরেস্ট বা সংরক্ষিত বন, বায়োস্ফিয়ার রিজার্ভ, এই সবই কিন্তু হচ্ছে উদ্ভিদ বা প্রাণীকে তাদের নিজস্ব পরিবেশে রেখে সংরক্ষণের পদ্ধতি, অর্থাৎ ইন সিটু কনজারভেশন। সিটু মানে সিচুয়েটেড, লোকেটেড, ইন মানে ভিতরে, নিজের পরিবেশের ভিতরেই তাকে সংরক্ষণ করা হচ্ছে। আর ঠিক অপোজিটটা দেখো এক্স সিটু। এক্স শব্দটা কোথা থেকে এসেছে? এক্সিট থেকে এসেছে। আমরা যখন এই তো কদিন পরেই পুজোর সময় লাইন দিয়ে ঠাকুর দেখতে যাব, তো দেখবে একদিকে লেখা থাকে তো এক্সিট, যেদিক দিয়ে আমরা বেরিয়ে আসি। তাহলে এক্স মানে বাইরে। তাহলে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারকে সুন্দরবন থেকে বার করে দাও, দিয়ে আলিপুরের, কলকাতার আলিপুরের জুতে নিয়ে এসে চিড়িয়াখানায় নিয়ে এসে তাকে সংরক্ষণ করো। নিজস্ব পরিবেশের বাইরে কৃত্রিম পরিবেশ তৈরি করে উদ্ভিদ বা প্রাণীকে সংরক্ষণের পদ্ধতি, তাহলে এক্সিটু। কিচ্ছু মুখস্থ করবে না। ইনসিটু মানে নিজের পরিবেশের ভিতরে সংরক্ষণ, এক্সিটু মানে নিজের পরিবেশের বাইরে বেরিয়ে সংরক্ষণ। হয়ে গেল। এবার তোমরা নিজেরাই বলো না, অ্যাকোয়ারিয়াম, সব জায়গা থেকে ঘুরে ঘুরে পুকুর থেকে মাছ ধরে এনে, দোকানদারের থেকে মাছ কিনে এনে অ্যাকোয়ারিয়ামে রাখছো, তাহলে এটা কোন সংরক্ষণ? মাছের নিজস্ব পরিবেশ পুকুর, তাকে সেখান থেকে তুলে এনে বা নদী থেকে তুলে এনে তুমি অন্য কোনো জায়গায় সংরক্ষণ করছো কৃত্রিম পরিবেশে। চিড়িয়াখানাও তাই। আমরা তো সবাই বোটানিক্যাল গার্ডেন দেখেছি। তো হাওড়ায় বোটানিক্যাল গার্ডেন রয়েছে, শিবপুরে। বোটানিক্যাল গার্ডেন কিসের উদাহরণ? বোটানিক্যাল গার্ডেনে ঢুকলে দেখবে প্রত্যেকটা উদ্ভিদের অরিজিন কোথা থেকে আসলে নিয়ে আসা হয়েছে সেগুলো লেখা আছে। সেখানে দেখবে ব্রাজিলের আমাজন থেকেও উদ্ভিদকে নিয়ে আসা হয়েছে। সুন্দরবনে নিউম্যাটোফোর বা শ্বাসমূল দেখা যায় যে উদ্ভিদগুলো, সুন্দরী, গড়ান, গেওয়া, ম্যানগ্রোভ উদ্ভিদ, তাদেরকেও ওখান থেকে তুলে আনা হয়েছে। তাহলে নিজের পরিবেশ থেকে তুলে এনে কৃত্রিমভাবে বোটানিক্যাল গার্ডেনে সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণের উদাহরণ। তারপরে দেখো আরও উদাহরণ লেখা আছে, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, অ্যাকোয়ারিয়াম যেগুলো বললাম, জিন ব্যাংক। তুমি বিভিন্ন উদ্ভিদ, প্রাণী বা মানুষের জিনকে তুমি একটা অন্য জায়গায় কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করছো, তাহলে এক্সিটু সংরক্ষণ। আর রয়েছে ক্রায়ো প্রিজার্ভেশন। দেখো ইনসিটুর বাকিগুলো নিয়ে খুব একটা কিছু সমস্যা নেই, শুধু একটুখানি পড়ে নিয়েও ছোট ছোট প্রশ্ন আসে যে প্রথম ন্যাশনাল পার্ক, ভারতবর্ষের জাতীয় উদ্যান কোনটি, তারপরে হচ্ছে যে বিভিন্ন জাতীয় উদ্যানের নাম বলে দিতে পারে, সেখানে কোন উদ্ভিদ বা প্রাণী সব থেকে ভালো পাওয়া যায় বা বেশি পাওয়া যায়, বা শুধু ওইখানেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না, এরকম প্রচুর ছোট ছোট প্রশ্ন আসে, একটু দেখে নিও। এই জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বন কোনোটা সেন্ট্রাল মানে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে, কোনোটা রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে। সবগুলোরই একই বিষয়। আমি আগের দিনই বলেছিলাম না যে জীববৈচিত্র্য হ্রাসের একটা অন্যতম কারণ হচ্ছে চোরা শিকারীদের আক্রমণ। তাহলে এইখানে তুমি যখন কনজারভেশন করছো, চোরা শিকারীরা যাতে ঢুকতে না পারে, দিনরাত যাতে বনকর্মী নিযুক্ত হয়, অকারণে যাতে গাছ কাটা না হয়, এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। এবার দেখো এমএবি, বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা নিয়ে আমার কিছু বলার আছে। আমি সাইডে ছবি দিয়ে দেবো ভিডিও, তোমরা অবশ্যই ভালো করে দেখবে। এই এমএবির ফুল ফর্ম কি? প্রচুর প্রশ্ন আসবে, এমসিকিউতে আসবে। ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম। এবার দেখো আমি যে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বন বলছি, কোথাও কিন্তু আমি ম্যান শব্দটা এখনো ইউজ করিনি, প্রথম এমএবিতে এসে ইউজ করলাম। কেন বলো তো? এইখানে শুধু যে উদ্ভিদ বা প্রাণীকে তার নিজের পরিবেশে সংরক্ষণ করা হচ্ছে তাই নয়, বা বাস্তুতন্ত্র সংরক্ষিত হচ্ছে তাই নয়, তার পাশাপাশি মানুষকেও সংরক্ষণের আওতায় আনা হচ্ছে। এবার কোন মানুষ? তোমাকে সংরক্ষণ করবে, আমাকে সংরক্ষণ করবে না। যে মানুষ পুরোপুরি ওই বনাঞ্চলের ওপর নির্ভরশীল, সুন্দরবনের প্রচুর মানুষ রয়েছেন যারা ওখানের মধু, মোম, কাঠের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন, তাদেরকে সংরক্ষণের আওতায় আনবে এমএবি, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ। দেখো তোমাদের বইয়ের ছবিটাও আমি দিয়েছি, সাথে সাথে আরও একটা ছবি আমি দিয়ে দিয়েছি যাতে আরেকটু ক্লিয়ার করে তোমরা বুঝতে পারো। এই এমএবিতে 3টে জোন থাকে। আমি নিজে 2013 সালে মধ্যপ্রদেশের কানহায় বেড়াতে গিয়ে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ দেখেছি। একদম ভিতরের জোনটা কোর জোন, যেখানে কোনো পর্যটক, কেউ, শুধুমাত্র কিছু ওয়াচ টাওয়ার থাকে, সেখান থেকে মনিটরিং হয়, কিছু বনকর্মী থাকে, তা বাদে কেউ ওই কোরের মধ্যে ঢুকতে পারে না। তার বাইরেটা হচ্ছে বাফার জোন, যেখানে রিসার্চ হবে, বিভিন্ন ট্রেনিং সেন্টার থাকবে, যেখানে পর্যটকরা যাবে, একটা তো অর্থনৈতিক বিষয়ও রয়েছে, সেটাও মাথায় রাখতে হবে। আর ট্রানজিশন জোন হচ্ছে একটা
মানে যেখানে মানুষজনকে সংরক্ষণ করা হবে, বন জঙ্গল শেষ হচ্ছে আর মানুষের বসতি শুরু হচ্ছে, তার মাঝের যে জোনটা সেটা হচ্ছে ট্রানজিশন জোন। তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভের কটি জোন দেখা যায় তাদের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। ভালো করে দেখবে, খুব সহজ ছবি, এলেই এঁকে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যাব হচ্ছে এক্স-সিটু সংরক্ষণের ক্রায়ো সংরক্ষণ। আমি সংজ্ঞাটা বলছি, তোমরা পজ করে করে আস্তে আস্তে ক্রায়ো সংরক্ষণের সংজ্ঞাটা খাতায় লিখে নেবে, কারণ প্রত্যেকটা শব্দ থেকে প্রশ্ন আসে। ক্রায়ো সংরক্ষণ কি? -196 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তরল নাইট্রোজেনে উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন অংশ যেমন পরাগরেণু, জিন, এই সবকে সংরক্ষণ করার যে পদ্ধতি সেটাই ক্রায়ো সংরক্ষণ। তাহলে তোমরা বুঝতেই পেরেছো যে -196 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তরল নাইট্রোজেনে উপাদানগুলো সংরক্ষণ করা হচ্ছে, মানে নিশ্চয়ই কৃত্রিমভাবে অন্য পরিবেশে সংরক্ষণ। তাহলে এটা এক্স-সিটু কনজারভেশনেরই উদাহরণ হবে। কিরম প্রশ্ন দেয় জানো? ডাইরেক্ট তো দিতেই পারে ক্রায়ো সংরক্ষণ কাকে বলে লেখো। এছাড়া দেয় কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ক্রায়ো প্রিজার্ভেশন করা হয়, -196 ডিগ্রি। কোন গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন। নাইট্রোজেনকে কোন অবস্থায় ব্যবহার করা হয়? তরল অবস্থায় নাইট্রোজেনকে ব্যবহার করা হয়। এবং কোন কোন জিনিস ক্রায়ো প্রিজার্ভেশনের মাধ্যমে সংরক্ষণ করা হয়। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। ছবিগুলো একটু মন দিয়ে দেখো, ভালো করে বুঝে যাবে। লাস্ট যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে হটস্পট, ঠিক আছে? আর ভিডিওর শেষে আমি বিভিন্ন প্রজেক্টগুলো, টাইগার রিজার্ভ প্রজেক্ট কোথায় দেখা যায়, ক্রোকোডাইল রিজার্ভ প্রজেক্ট কোথায় দেখা যায়, রেড পান্ডা কোথায় সংরক্ষণ করা হয়, তার একটা চার্ট দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এবার দেখো, হটস্পটের সাথে একটা নাম আগের দিন বায়োডাইভার্সিটির সাথে ওয়াল্টার রোজেন মনে রাখতে বলেছিলাম, ঠিক একইভাবে হটস্পট শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন নরম্যান মেয়ার্স, মনে রাখবে, ঠিক আছে? এবার হচ্ছে হটস্পট নির্ধারণের শর্ত কি? তিনখানা শর্ত আছে, ভীষণ কমন প্রশ্ন। প্রথম শর্ত হচ্ছে যে অঞ্চলে, আচ্ছা আগে বোঝো হটস্পট কাকে বলে। এই কোভিডের সময় হটস্পট শব্দটা আমরা ভীষণ ব্যবহার করতাম, তাই তো? হটস্পট মানে সেই জায়গায় কোভিড আক্রান্তের সংখ্যা প্রচুর বেড়ে গেছে, মানে অনেক বেশি পরিমাণে রয়েছে, সেই জন্য হটস্পট। তাহলে হটস্পট নির্ধারণের প্রথম শর্ত হচ্ছে এন্ডেমিক প্রজাতির সংখ্যা বেশি। এন্ডেমিক কারা বলো তো? স্থানীয় প্রজাতি। ধরো আমি ডোমজুরের মানুষ, ডোমজুরেই বড় হচ্ছি, ডোমজুর আমার জায়গা, আমি ডোমজুরে থাকি, এখানেই আমি পড়াশোনা করছি, এখানেই আমি স্কুলে পড়াচ্ছি, এখানেই আমি স্টুডেন্ট পড়াচ্ছি। অন্য কোনো মানুষ অন্য জায়গা থেকে এখানে এসে আমার এই যে পড়ানো, আমার বেঁচে থাকার ওপরে সে তার সাথে কম্পিটিশন করছে, তাহলে আমার অস্তিত্ব বিপন্ন হবে, কারণ সে অন্য জায়গা থেকে এসেছে, কিন্তু আমি তো চিরকাল এখানেই রয়েছি। আমি এই অঞ্চল ছেড়ে অন্য কোথাও গেলে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবো না। তাহলে ঠিক ওই ধরনের প্রজাতি হচ্ছে এন্ডেমিক, যারা একটা নির্দিষ্ট জায়গাতেই সীমাবদ্ধ, অন্য কোথাও গিয়ে তারা বাঁচতে পারবে না। তাহলে যে জায়গায় এন্ডেমিক প্রজাতি বেশি থাকবে সেই জায়গাকে তোমাকে সংরক্ষণ করতেই হবে। কি নামে সংরক্ষণ করবে? হটস্পট নামে সংরক্ষণ করবে। দ্বিতীয় কি? ধরো বিপদগ্রস্ত প্রজাতি, যারা বিলুপ্ত হয়ে যাচ্ছে, যাদের সংখ্যা প্রচুর কমে যাচ্ছে, তাদেরকে তোমাকে সংরক্ষণের আওতায় আনতেই হবে। তাহলে যে অঞ্চলে বিপদগ্রস্ত বা এন্ডেঞ্জার্ড প্রজাতি বেশি আছে তাদের তুমি হটস্পটের আওতাভুক্ত করবে। আর কি জানো? কিস্টোন প্রজাতি কাকে বলে? একটা ফ্যামিলিতে সবাই গুরুত্বপূর্ণ, তোমার বাবা থেকে আরম্ভ করে মা, তুমি, প্রত্যেকের সমান ভূমিকা। অর্থাৎ একটা বাস্তুতন্ত্রে প্রতিটা জীবের সমান ভূমিকা। তাও প্রত্যেকটা ফ্যামিলিতেই একজন মানুষ থাকেন, ধরো বাবা কি মা, যার উপর নির্ভর করে পুরো ফ্যামিলিটা চলে। যাকে ওই ফ্যামিলি থেকে সরিয়ে নিলে ওই ফ্যামিলিটা কিন্তু আর চলবে না। তাহলে যে জীব বাস্তুতন্ত্র থেকে সরে গেলে পুরো বাস্তুতন্ত্রই বিঘ্নিত হয়ে যাবে, তারা হচ্ছে কিস্টোন প্রজাতি, যেমন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে এত গুরুত্বপূর্ণ জীব যে জায়গায় বেশি থাকবে তাকে তো তোমাকে কনজারভেশন করতেই হবে। কি নামে কনজারভেশন করবে? হটস্পট, ঠিক আছে? আর হচ্ছে লাস্ট যেটা, ভারতবর্ষের 4টে হটস্পটের নাম পড়বে। কি কি নাম আমি এখানে লিখে দিয়েছি। পূর্ব হিমালয়, পশ্চিমঘাট শ্রীলঙ্কা, সুন্দারল্যান্ড, ইন্দো বার্মা। এখানে কোন ধরনের জীব বেশি পাওয়া যায়, কোন ধরনের উদ্ভিদ বেশি পাওয়া যায় একটুখানি পড়ে নেবে। তাহলে এইখান থেকে আর লাস্টে আমি টাইগার রিজার্ভ প্রজেক্টগুলো সম্পর্কে দিয়ে দিয়েছি। তাহলে এইখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে? প্রচুর প্রশ্ন। বায়োডাইভার্সিটির এই পার্টটা থেকে প্রশ্ন আসতে পারে। উদাহরণ সহ ইনসিটু এক্সিটু কনজারভেশনের পার্থক্য লেখো বা সংজ্ঞা লেখো। তোমাকে এমসিকিউ যেখানে সেখানে একটা যে কোনো এর মধ্যে জাতীয় উদ্যান দিয়ে দিল, অ্যাকোয়ারিয়াম দিয়ে দিল, জিন ব্যাংক দিয়ে দিল, তাকে ধরো মেলাতে হবে। এটি ইনসিটু না এক্সিটু, মুখস্থ নয়, মনে রাখবে ওটা কি নিজের পরিবেশেই সংরক্ষণ করা হচ্ছে নাকি সেখান থেকে তুলে এনে অন্য পরিবেশে সংরক্ষণ করা হচ্ছে। এরপরে তোমাকে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ থেকে প্রশ্ন থাকবে, ক্রায়ো প্রিজার্ভেশন থেকে প্রশ্ন থাকবে, হটস্পট শব্দটিকে ব্যবহার করেন প্রশ্ন থাকবে, হটস্পটকে নামগুলো এবং তার সেখানে পাওয়া যাওয়া উদ্ভিদ আর প্রাণী,
হটস্পট নির্ধারণের শর্ত। শুধু তাই নয়, এখান থেকে এভাবে প্রশ্ন আসতে পারে, এন্ডেমিক প্রজাতি কাকে বলে, কিস্টোন প্রজাতি কাকে বলে, এন্ডেঞ্জার্ড বা বিপদগ্রস্ত প্রজাতি কাকে বলে। তাহলে বুঝতে পারছো শুধু হটস্পট পড়লে কত ধরনের প্রশ্নের উত্তর তোমরা দিতে পারছো। আর লাস্ট একটা তথ্য তোমরা জেনে রাখো, রেড ডাটা বুক, যেখানে সমস্ত বিপদগ্রস্ত উদ্ভিদ এবং প্রাণীর তালিকা থাকে, সেটা দেখে আমরা বুঝতে পারি কোন প্রাণীটার সংখ্যা আরও কমলো, কি ধরো কিছুটা বাড়ছে, কাকে বেশি করে সংরক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। এটা কোন সংস্থা বের করে? IUCN বলে একটি সংস্থা বের করে। তাহলে আশা করি বায়োডাইভার্সিটি থেকে তোমাদের কোনো প্রশ্ন নেই। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও বা আমাকে জানাও, আমি অবশ্যই সেটা ক্লিয়ার করে দেবো। পরের ভিডিওতে আমি পরিবেশেরই অন্য কোনো একটা পোর্শন নিয়ে আসবো।